খেয়াল করো, আজকে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র এই অংশ থেকে শুরু করব। তো ব্যাপন কাকে বলে এই সংজ্ঞাটা তো আমরা জানি যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত সমাভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে ব্যাপন। তাহলে এখানে কয়েকটা ইনপু তোমাকে রাখতে হবে। প্রথম ইনপু হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে এটা, ঠিক আছে? তাহলে এটা আমাদের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাবে এবং বিষয়টা হবে স্বতঃস্ফূর্ত, মানে নিজে নিজে বাইরে থেকে এক্সট্রা কোনো ফোর্স ইউজ করতে দেওয়া যাবে না। তাহলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব এই অনুসমূহ স্বতঃস্ফূর্তভাবে সমভাবে পরিব্যাপ্ত হলেই তাকে ব্যাপন বলবা। উদাহরণগুলো তোমরা জানো, একবার পড়ে নিও। এবার আসো অনুব্যাপন, যার অপর নাম হচ্ছে নিঃসরণ। হ্যাঁ, অনুব্যাপন শব্দটা মনে রাখিও, বা ইফিউশন। এক্ষেত্রে শর্ত হচ্ছে সরু ছিদ্রপথ থাকতে হবে, আর আগে ছিল উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, এখন হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। তাহলে উচ্চ চাপ অঞ্চল থেকে উচ্চ চাপের প্রভাবে সরু ছিদ্রপথে যখন একমুখী কোনো গ্যাস বের হয় তাকে নিঃসরণ বলবা, ঠিক আছে? সো উদাহরণ দেওয়া আছে, পড়ে নিয়ে যেতে পারো। পার্থক্য চকটা পড়িও, এখান থেকে এমসিকিউ করতে পারে, খ নাম্বারেও আসতে পারে যে ব্যাপন সংজ্ঞা, তারপর নিঃসরণ উদাহরণটা পড়তে পারো। হ্যাঁ, এগুলো একটু দেখে নিও। আমাদের এখানে যে জায়গাটা লাগবে এটা হচ্ছে এই বিষয়টা, গ্রাহামের ব্যাপন সূত্রটা আমরা অনেক বেশি ইউজ করবো। এটা যে স্থির চাপে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার মানে হলো কতটুকু ব্যাপিত হবে সেটার হারকে তুমি যদি আর ধরো, এই আর মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সিম্পল, তুমি এই ট্রিকটা দিয়ে মনে রাখো যে একজন মোটা মানুষ আর একজন চিকন মানুষ, কে বেশি দৌড়াইতে পারবে? নিশ্চয়ই যে চিকন, যার ভর কম। তো সিম্পল কথা যে যার ভর কম তার ব্যাপন হার বেশি, যার ভর বেশি তার ব্যাপন হার কম। এখানেও বিষয়টা এমন যে বর্গমূলের ব্যস্তানুপাতিক। যে অণুর ভর যত বেশি তার ব্যাপন হার তত কম, যে অণুর ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। এটাই যে ব্যাপন হার ওই গ্যাসের মোলার ভর এম এর বর্গমূলের ব্যস্তানুপাতে হয়, ঠিক আছে? এটা কেমন বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তো এখান থেকে আমরা এই সূত্রটা চাইলে বের করতে পারি যে R1/R2 ইজ ইকুয়াল টু √M2/M1। এখানে M1/M2 দিলেই ভুল হয়ে যাবে, কারণ সম্পর্কটা ব্যস্তানুপাতিক ছিল। সো R1/R2 ইজ ইকুয়াল টু M2/M1 দিবা। ওকে, তো আমরা যদি এখন এই আণবিক ভর থেকে ঘনত্বের বিষয়টা চিন্তা করি, এখানে আমরা আণবিক ভরের জায়গায় ঘনত্বও লিখতে পারবো। তাহলে সেম কথা তুমি আণবিক ভরের জায়গায় ঘনত্ব দিয়েও বলতে পারো যে ব্যাপন হারটা গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সিম্পল কথা, যার ঘনত্ব যত বেশি তার ব্যাপন হার তত কম। যার R1/R2 ইজ ইকুয়াল টু √D2/D1। সো একটা গ্যাসের ব্যাপন হার কয়েকটা বিষয় দ্বারা নিয়ন্ত্রিত, যেমন তার মোলার ভর বা ঘনত্ব যেটা বললাম এম বা ডি, তারপর হচ্ছে তাপমাত্রা, চাপ, এগুলোর উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে এছাড়া গ্যাসের অনুব্যাপনের ক্ষেত্রে দেয়ালে সূক্ষ্মচিত্রের আকার এবং গ্যাস অণুর আকার, মানে যখন নিঃসরণ বলবা নিঃসরণের সময় ছিদ্রের আকার এটাও ডিপেন্ড করবে। এগুলো আমরা সিকিউতে দেখব, এই টাইপের একটা সিকিউ আমরা পরীক্ষায় পাবো। সিকিউতে সলভ করলে ওখানেই বুঝে যাবা, এখানে করার দরকার নেই। এই যে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র পড়লাম, এই গ্রাহামের ব্যাপন সূত্রের প্রয়োগটা কোথায় কোথায় এটা আমাদের কাজে লাগে, এটা আমাদের মোটামুটি এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। প্রথম কথা, এই যে M1 R1/R2 √M2/M1 বের করছো, এখানে M মানে কি? আণবিক ভর। তাহলে কোনো গ্যাসের যদি আমাদের ব্যাপন হারটা জানতে পারি, আমরা আণবিক ভরটা বের করতে পারি, তাহলে এই যে আণবিক ভর নির্ণয় করা যায়। তাহলে প্রথম সূত্র হচ্ছে, প্রথম ইউজ হচ্ছে যে গ্রাহামের সূত্রের মাধ্যমে আমরা আণবিক ভর বের করতে পারি।
এছাড়া ব্যাপন বা নিঃসরণ হারের পার্থক্যের উপরে গ্যাস মিশ্রণ উপাদানসমূহের পৃথকীকরণ সম্ভব। মানে আমরা এই যে কোনো গ্যাস যখন একসাথে অনেকগুলো একসাথে থাকে তখন এদের থেকে আমরা একটার থেকে আরেকটা পৃথক করতে পারি এই যে ব্যাপন হারের পার্থক্যের মাধ্যমে। এটাকে আমরা অ্যাটমোলাইসিস বলি, অ্যাটমোলিসিস বলি, ঠিক আছে, বা অ্যাটমোলাইসিস। তো কয়লা খনিতে মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা এই গ্যাসের ব্যাপন, মিথেন গ্যাসের ব্যাপনতম প্রয়োগ করা হয়। তার যে সবচেয়ে উল্লেখযোগ্য আধুনিক প্রয়োগ হচ্ছে আইসোটোপ পৃথকীকরণ। এটা ইনফিনিটি স্টার, হ্যাঁ। আমাদের এই গ্রাহামের ব্যাপন সূত্রের মাধ্যমে আমরা আইসোটোপ পৃথকীকরণ করতে পারি। এই যে পৃথিবীতে এখন অত বড় বড় যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের যে মেইন উপাদান সেটা হচ্ছে ইউরেনিয়াম নিয়ে তো আলটিমেটলি যত সমস্যা পৃথিবীতে। এই যে ইরানে তোমার হামলা করতেছে প্রতিনিয়ত আমেরিকা, কেন? কারণ তারা সমৃদ্ধ ইউরেনিয়াম তারা তোমার ইয়ে করতেছে, স্টোর করতেছে। তো কোনো দেশ চায় না যে ইউরেনিয়াম স্টোর করুক, কারণ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তো কোনো দেশ যদি সমৃদ্ধ ইউরেনিয়াম বানায় তাহলে ওই যে আমেরিকার সেটা থ্রেট, কারণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে কার? আমেরিকার। এখন আমেরিকা চায় না অন্যান্য কোনো দেশ সমৃদ্ধ ইউরেনিয়াম বানাক, সমৃদ্ধ ইউরেনিয়াম তারা প্রস্তুত করুক। তো এই জন্য ইউরেনিয়াম যাতে তারা তৈরি না করে, এই জন্য একের পর এক তাদের উপর হামলা হয়েছে, হ্যাঁ। এবং এটার প্রভাব আমাদের পুরো বিশ্বের উপর পড়ছে, তাই না? আমাদের এখানে তেলের সংকট দেখা দিছে। তো এই যে ইউরেনিয়ামটা মূলত এই গ্রাহামের ব্যাপন সূত্রটা ইউজ করে আমরা পৃথক করতে পারি। এখানে এটা বলা আছে যে প্রকৃতিতে তুমি যেটা পাবা, এই যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইউরেনিয়াম ধাতুকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসে রূপান্তরিত করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 235 আইসোটোপকে পৃথক করা হয়, ঠিক আছে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটনাটা ঘটে, এবং বলা হচ্ছে যদি কখনো আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তাহলে এটার মেইন ইয়াই হবে ইউরেনিয়াম। মানে মেইন কারণ হচ্ছে মানে ইউরেনিয়ামের জন্য হবে, এবং যুদ্ধটা হবে ইউরেনিয়াম দিয়ে। এবং এই পারমাণবিক বোমা যদি একবার কোনো দেশের উপর নিক্ষেপ করা হয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে, ঠিক আছে। তো ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসে রূপান্তরিত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় এই যে দুইটা আইসোটোপ পাবা, একটা হচ্ছে ইউরেনিয়াম 238 পাবা ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড থেকে, আর একটা হচ্ছে ইউরেনিয়াম 235 পাবা। সো এটার মাধ্যমে আমরা ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 235টাকে পৃথক করতে পারি। এই ইউরেনিয়াম 235টা হচ্ছে পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়, এই যেটার জন্য এত ঝামেলা হচ্ছিল। এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময় এটা হিরোশিমার উপর নিক্ষেপ করা হয়, জাপানের হিরোশিমার উপরে। এবং স্টিল ওই অঞ্চলের মানুষজন ভালো নাই, হ্যাঁ। ওই বোমার যে ক্ষত, ওই বোমার যে রেডিয়েশন, এটি স্টিল ওই অঞ্চলের মানুষজন এখনও সাফার করছে। বর্তমানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রসমূহ তেজস্ক্রিয় মৌলের পৃথকীকরণ কাজে গ্যাসের ব্যাপন সূত্র প্রয়োগ করা হয়। তো প্রকৃতিতে ইউরেনিয়াম 235 কিন্তু খুবই কম পাওয়া যায়, 0.7%, খুবই অল্প। আর ইউরেনিয়াম 238 সবচেয়ে বেশি পাওয়া যায়, 99.3%। তো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন জ্বালানি রূপে কেবল ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়, এবং ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড রূপে উভয় আইসোটোপকে পৃথক করা হয়। এই যে এভাবে পৃথক করা ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238, 235-এর পর হচ্ছে 352 অ্যাটমিক মাস ইউনিট, আর এটা হচ্ছে 349 অ্যাটমিক মাস ইউনিট। এগুলো মনে রাখতে পারো, দুটো অনুপাত হচ্ছে 1.0043, এই আর কি। এগুলো এমসিকিউতে আসবে। এরপরে আমাদের ব্যাপনের বিষয়টা শেষ। এবার আসো গ্যাসের আণবিক তত্ত্ব। কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাসেস, এখান থেকে আমাদের ভালোই সিকিউ আসে। আমরা আস্তে আস্তে সিকিউ টপিকের দিকে যাচ্ছি আর কি, হ্যাঁ। এগুলো তোমরা ইয়েতে পড়েছো, ফিজিক্সে কিছুটা পড়েছো। তো গ্যাসের আণবিক তত্ত্ব বা কাইনেটিক মলিকুলার থিওরি অফ দ্য গ্যাসেস, তো এটা বোঝার জন্য আমাদের কয়েকটা বিষয় আগে ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে গ্যাসের গঠন, গ্যাস কী দ্বারা গঠিত। এই যে গ্যাস হচ্ছে ক্ষুদ্র কণিকা পরমাণু অনুসমন্বয়ে গঠিত। তারপর গ্যাস অনুসময়ের আয়তন, গ্যাস মোট পাত্রের তুলনায় আয়তনটা নগণ্য, মানে গ্যাসের যে আয়তন এটা হবে মোট পাত্রের তুলনায় অলমোস্ট নন কাউন্টেবল, মানে এটা তুমি কাউন্ট না করলেও হবে, এতটা ছোট। গ্যাস অনুসময়ের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই, হ্যাঁ। আদর্শ গ্যাস সমূহের মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ পাবো না আমরা। বাস্তব গ্যাস আদর্শ গ্যাস পড়লে তখন এগুলো একটু কিছুটা ইয়ে হবে। আন্তঃনমিক সংঘর্ষ এবং প্রকৃতি থাকবে। তারপর গ্যাসের চাপ থাকবে, গ্যাসের অণুর গতিশক্তি থাকবে। তো এই যে P=1/3 mc², এটাকে আমরা গ্যাসের গতীয় সমীকরণ বলি, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, কাইনেটিক ইকুয়েশন অফ দ্য আইডিয়াল গ্যাসেস। এগুলো একটু মনে রাখবে, বিজ্ঞানী ক্লসিয়াস এটা প্রতিষ্ঠা করেন আর কি। তো এখানে কিছু কথা মনে রাখতে পারো যে দেখো, একটা পাত্রের মধ্যে যখন অনেকগুলা গ্যাসের অণু থাকে, হ্যাঁ,
প্রত্যেকটা অণুর মধ্যে সংঘর্ষ হয়। তো সংঘর্ষ হওয়ার সময় এই যে দেখো মাঝখানে কি আছে, মাঝখানে হলো প্রোটন, মাঝখানে কি আছে নিউক্লিয়াস বা প্রোটন। তো আমরা জানি প্রোটন অলওয়েজ বিকর্ষণ হয়, তাই না? তো এরা যখন তোমার সংঘর্ষ হয় আর কি, সংঘর্ষ হয় মানে একজন আরেকজনের সাথে ধাক্কা খাবে, তাই না? ধাক্কা খাওয়ার সময় তারা একটা নির্দিষ্ট দূরত্বে এসে আর পরস্পরের কাছাকাছি আসতে পারে না। কেন? কারণ তাদের নিউক্লিয়াসে বিকর্ষণ বল কাজ করে। তাহলে এই যে এই দূরত্বটা তারা আর আসতে পারবে না। তারা যতটুকু আসছে এতটুকু আসার পরে তারপর দুজন দুই দিকে আবার ব্যাক করবে। এই যে সংঘর্ষের পরে যেমন দুই দিকে দুই ছড়ায়া যায়, সেমভাবে এখানে এই ঘটনাটা ঘটবে। তো যত ন্যূনতম দূরত্বে তারা আসলো, যে ন্যূনতম দূরত্বটা তারা আসলো এবং এসে সংঘর্ষটা সম্পন্ন করলো, ওই ন্যূনতম দূরত্বটাকে আমরা বলবো সংঘর্ষ ব্যাস। তাহলে এই দূরত্বটার নাম কি? এই দূরত্বটার নাম হচ্ছে সংঘর্ষ ব্যাস, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করছি। তো এই যে এখানে কথাবার্তাগুলো বলা হয়েছে আণবিক সংঘর্ষ, মলিকুলার কলিউশন, এভাবে অণু থেকে অণুর সাথে সংঘর্ষ হয়। দুটি অণুর সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে বিকর্ষণের কারণে বিপরীত দিকে ফিরে যাওয়াকে আণবিক সংঘর্ষ বলা হয়। যেটা বললাম যে ন্যূনতম দূরত্ব আসার পরে এর কাছাকাছি এর আসতে পারবে না, এই জন্য বলতেছে ন্যূনতম দূরত্ব। এদের মধ্যবর্তী দূরত্বটা ইচ্ছায় তার কম হওয়া সম্ভব না, কারণ এদের মধ্যে বিকর্ষণ বল আছে। তো এই যে দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সময়ের গড় মানকে, এখন এদের মধ্যে এবার তোমার লাইক এই অণুটা তো এখানে আছে, হ্যাঁ, এখানে এসে তার এবার একটা সংঘর্ষ হইলো। সেমভাবে এখানে এসে যখন এদিকে ছুটে যাবে তখন এখানে আরেকটা সংঘর্ষ হবে। এই যে তার যে সংঘর্ষ হলো, সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব যেটা পাইলা, এই যে এটা দূরত্ব এটা দূরত্ব, এই দূরত্বের গড় যদি বের করো যেটা পাবা সেটাই হচ্ছে তোমার গড় মুক্ত পথ। ঠিক আছে? তো পরপর চারটা সংঘর্ষ যদি তুমি চিন্তা করো, এ বি সি ডি, চারটা সংঘর্ষ হইলো। এই যে দেখো এ দ্রুত হচ্ছে এটা, বি দ্রুত হচ্ছে এটা, সি হচ্ছে এটা, ডি হচ্ছে এটা, মানে চারটা সংঘর্ষ হইলো, চারটা দ্রুত তুমি পাইলা। তো তুমি যদি গড়মুক্ত পথ বের করতে চাও, সিম্পল, সবাইকে যোগ করে দিবা, 4 দ্বারা ভাগ করে দিবা। এটা হচ্ছে এল বা গড়মুক্ত পথ। ওকে, এগুলো জাস্ট আমি জেনে রাখা, কখনো আসে না, আইডিয়া নেওয়া আর কি। তো আমাদের লাগবে হচ্ছে মূলত এগুলো একটু মনে রাখিও। সংঘর্ষ ব্যাসের মাত্রা অ্যাপ্রক্সিমেটলি 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রম হয়। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 মিটার। ওকে, তো গ্যাসের বর্গমূল, গড় বর্গবেগ এবং অন্যান্য গতিবেগ। এখানে আমরা চারটা ইকুয়েশন পড়ি। একটা হচ্ছে আরএমএস বা রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, বর্গমূল গড় বর্গবেগ, একটা হচ্ছে সাধারণ বেগ, সম্ভাব্য বেগ। চারটা সূত্র সিম্পলি তোমার মাথায় রেখো। দেখো, বর্গমূল গড় বর্গবেগ, তুমি আগে বর্গমূল করবা। এই যে বর্গমূল করলা, এই যে সবাইকে কি করলা, বর্গমূল করলা। তারপর হচ্ছে গড় করবা, গড় মানে হলো সবাইকে যোগ করে ওই সংখ্যা দ্বারা ভাগ করবা। আর বর্গবেগ, সবাইকে বর্গ করলা। কথা বলছো, উল্টা দিক থেকেও বলতে পারো। আগে সবাইকে কি করবা, বর্গ করবা। এই যে C1 C2 C3 বর্গ করলাম, আচ্ছা বর্গ করলাম। এরপরে গড় করবা, গড় মানে হচ্ছে সবগুলো যোগ করে 3 দ্বারা ভাগ করলাম। এরপর হচ্ছে বর্গমূল করলা, এই যেটাকে বর্গমূল করে দিলা। এই যে এটাই হচ্ছে আমাদের তোমার মূল সূত্র আরএমএস বেগের, হ্যাঁ, রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি। সো এটা আমরা যখন তোমার তাপমাত্রা মোলার বরের সাথে সম্পর্ক করব, তখন আমরা আলটিমেট সূত্র পাবো এটা, √3 RT ডিভাইডেড বাই এম। তোমরা মনে রাখবে এই সূত্রটা। সি বা বর্গমূল আমাদের আরএমএস বেগের ইকুয়েশন কি, √3 RT ডিভাইড বাই এম, √3 RT ডিভাইড বাই, একদম মুখস্থ, হ্যাঁ। এরপরে গড় গতিবেগ বা মিন ভ্যালোসিটি, এটা সিম্পল, জাস্ট এই সূত্রটা মনে রাখবা। আর গড় গতিবেগ মানে তো বুঝছো যে সবগুলো যোগ করে যতটা যোগ করবা তত সংখ্যা দ্বারা ভাগ করবা, এটাই নর্মাল। গড় মানে যেটা জানো ওইটাই হচ্ছে এটা, ঠিক আছে? সো আমরা যখন তাপমাত্রা এবং আণবিক ভরের সাথে রিলেট করব তখন এই সূত্রটা মনে রাখবো, সি বার ইজ ইকুয়াল টু √8 RT ডিভাইড বাই পাই এম। হ্যাঁ, এটা লাস্টে মনে একটা চারটা সূত্র একসাথে দেওয়া আছে, এই যে একসাথে দেওয়া আছে এখানে। আর সম্ভাব্যতম বেগ মানে হলো আমাদের কোনো গ্যাসের অধিকাংশ অণু এদের সংঘর্ষের কারণে একটা নির্দিষ্ট মুহূর্তে একটা বিশেষ বেশ লাভ করে, ওইটাই হচ্ছে তার সম্ভাব্যতম বেগ বা আলফা। সো আমরা সম্ভাব্যতম বেগের সূত্র জানবো √2 RT ডিভাইডেড বাই এম, ঠিক আছে? তাহলে সম্ভাব্যতম বেগ হচ্ছে √2 RT ডিভাইডেড বাই এম, এটাকে বলি আমরা আলফা। গড় বেগ হচ্ছে সি বার, এটা হচ্ছে 8 RT ডিভাইড বাই পাই এম। আরএমএস বেগ হলো √3 RT ডিভাইডেড বাই এম। সম্ভাব্যত বেগ মানে হচ্ছে আলফা, গড় বেগ মানে হচ্ছে সি বার, আরএমএস বেগ মানে হচ্ছে সি, ঠিক আছে? এখন এগুলোর মানের মধ্যে তুমি যদি জাস্ট ইন্টারপ্রিটেট করো, যে তুমি জাস্ট অনুপাত বের করো, তাহলে এরকম একটা অনুপাত পাবা, সম্ভাব্যতম বেগ, গড় বেগ, আরএমএস বেগ। এটাকে যদি 1 হয় এটা হবে 1.12, এটা হবে 1.22, ঠিক আছে? তো এখন আমি যদি তোমাকে বলি
তোমাকে সম্ভাব্যতভাবে আলফার ভ্যালুটা দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে ধরো যে 10, হ্যাঁ। আমি যদি তোমাকে বলি গড় বেগ বের করো, তুমি কোনো রকম সূত্র প্রয়োগ করা ছাড়াই ডিরেক্ট বের করতে পারবা। কীভাবে? এই যে তোমার যদি এটা যে আলফা যদি 10 হয়, আলফা যদি 1 হয়, সি বার কত হয়েছে 1.12, তাহলে আমি যদি তোমাকে বলি তুমি গড় বেগ বের করো, তাহলে সি বারের জন্য কী বের করবা? এই 10-এর সাথে 1.12টা গুণ করে দিবা, যেটা পাবা এটাই হচ্ছে তোমার, তার মানে 12 হবে আর কি, ঠিক আছে, সি বার। আর যদি আমি আরএমএস বেগ বের করতে বলি, সি ইজ ইকুয়াল টু কত হবে? এই 10-এর সাথে আমি 1.12 গুণ করে দিব, ঠিক আছে। তো যেটা পাবো এটা হচ্ছে কত, যত হয় তত আর কি, ঠিক আছে। এটা মনে 11.2 হবে আমাদের, এটা এটা হচ্ছে 12.2 হবে, ঠিক আছে, দশমিক তুললে আর কি। তো এটাই হচ্ছে তোমার শর্টকাট ট্রিক আর কি, যে তোমরা একটু এগুলা মনে রাখিও যদি আসে, ঠিক আছে, অনুপাতগুলা। লাগে না তো। এবার আসো আমরা আদর্শ গ্যাসের দিকে যেতে পারি আস্তে আস্তে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, হ্যাঁ, আইডিয়াল গ্যাস অ্যান্ড রিয়াল গ্যাসেস। তো আদর্শ গ্যাস মানে কি? এক কথায় আদর্শ গ্যাসের সূত্র যারা মেনে চলবে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র যারা মেনে চলবে তারাই হচ্ছে আদর্শ গ্যাস। খুব সিম্পল মেথড। তো আদর্শ গ্যাসের কিছু নিয়ম আছে, বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমাদের বাস্তব গ্যাস থেকে ভিন্ন। আহ, যে কোনো একটা মনে রাখলে আবার উল্টাভাবে বলতে পারবা যে এটা পিভির বাস্তব গ্যাস একটা পড়ো। বাস্তব গ্যাস মানে তুমি হলো বাস্তবে যা যা দেখো। আদর্শ গ্যাস বলতে আসলে পৃথিবীতে কোনো কিছু নাই, বাস্তবিক কোনো কিছু নাই, হ্যাঁ। আদর্শ গ্যাস হচ্ছে জাস্ট অনুমান নির্ভর, আমরা এগুলাকে আদর্শ হিসেবে চিন্তা করি। আর বাস্তব গ্যাস মানে হলো প্রকৃতপক্ষে আমরা যেসব গ্যাস আমাদের চারপাশে দেখি, মানে আমরা ইয়ে করি, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো সবই হচ্ছে বাস্তব গ্যাস, মানে বাস্তবে যা পাওয়া যায়। তো বাস্তব গ্যাসগুলো হচ্ছে পিভিজিবল টু এনআরটি সূত্র পুরোপুরিভাবে মেনে চলবে না, এটা একটু মডিফাই করবে তারা। কিভাবে মডিফাই করবে দেখো, এই পি এর সাথে সামথিং কিছু যোগ করবা, খেয়াল করো, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, এই যে পি এর সাথে সামথিং কিছু যোগ করছো না, আবার এই বি থেকে সামথিং কিছু বিয়োগ করবা, কি বিয়োগ করবা? মাইনাস এন ভি করবা, দেন ইজ ইকুয়াল টু এনআরটি। তারা এই সূত্রটা মেনে চলবে। তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হচ্ছে আদর্শ গ্যাস সূত্র, আর এই সূত্রটাকে একটু মডিফাই করে আমরা যেটা পাইলাম এটা হচ্ছে বাস্তব গ্যাস সূত্র, ঠিক আছে। সো বাস্তব গ্যাসের জন্য আমরা পি এর সাথে সামথিং কিছু যোগ করলাম, এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, আর বি থেকে সামথিং কিছু মাইনাস করলাম, বি মাইনাস এন ভি ইজ ইকুয়াল টু এনআরটি মেনে চলে, ওকে। তো একটা বিষয় মনে রাখতে বলছি, উঠা নিচা, উঠা নিচা, এই কনসেপ্টটা তুমি যত সহজে মনে রাখবা এই অধ্যায়টা তোমার তত সহজ হয়ে যাবে। আমরা ম্যাক্সিমাম সিকিউতে এই কথাটা বলবো, ম্যাক্সিমাম সিকিউ সলভ হবে তোমার স্ট্র্যাপ এই একটা লাইন দিয়ে, 4টা শব্দের একটা লাইন দিয়ে। এটা তুমি যত ভালো মতো বুঝবা তোমার পুরো অধ্যায়টা তত সহজ হবে। উঠা নিচা, উঠা নিচা মানে হলো এই কন্ডিশনে, এই কন্ডিশনে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে, একদম মুখস্থ। এই উঠা নিচা হলো এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। উঠা মানে হলো উচ্চ তাপমাত্রা, নিচা মানে হলো নিম্নচাপ। তাহলে তুমি যদি বাস্তব গ্যাস সমূহকে আদর্শ গ্যাসের মতো আচরণ করাইতে চাও, তোমাকে দুইটা বিষয় কনফার্ম করতে হবে। একটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় নিতে হবে, নিম্ন চাপে নিতে হবে। এই লাইনটা তুমি যত সহজে মাথায় ঢুকাইতে পারবা তোমার জন্য তত সহজ হবে এটা, বারবার বলছি। বাট এখানে তুমি যখন একাধিক ইয়া পড়বা মাথা ঘুলায় যাবে পুরা। সো এই লাইনটা দিয়ে মনে রাখো সব কিছু। উঠা নিচা হলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নয় আচরণ করবে, বাস্তব গ্যাস ইজ ইকুয়াল টু আদর্শ গ্যাস, তখন কথা বুঝছো? তাহলে উঠা নিচা, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, এই কন্ডিশন ইজ ইকুয়াল টু বাস্তব গ্যাস ইজ ইকুয়াল টু আদর্শ গ্যাস হবে। তাহলে উচ্চ তাপমাত্রা হলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, নিম্নচাপ হলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এবার আসো, 1 atm বা তার নিচে উচ্চ তাপমাত্রা বাস্তব গ্যাসও মোটামুটি আদর্শ আচরণ করে, মিলাতে পারছো? এই যে চাপ কম, 1 atm এর চাইতেও কম, উচ্চ তাপ, এই যে উঠা তারপর নিচা, এটা হলে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে। আচ্ছা, যতই নিম্নচাপ, এই যে আবার নিচা, তাপমাত্রা যতই উচ্চ মানে হলো উতা, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করবে, ওকে। তাহলে এই দুইটা লাইন থেকে আমরা অনেক কথা বলবো এখানে। আমরা পরবর্তীতে যখন অনেক গ্রাফটা পড়বো, অ্যামাগা বক্র পড়বো, এগুলো পড়ার সময় এই লাইনটা বারবার আনতে হবে, সিকিউ করার সময় বারবার এই লাইনটা আনতে হবে। তুমি সিকিউ শেষ করতে পারবা, এই অধ্যায়ের অর্ধেক সিকিউ তুমি এই লাইনটা দিয়ে শেষ করতে পারবা, ঠিক আছে, যদি কনসেপ্টগুলো শার্পলি মাথায় পারো। তাহলে উচ্চ তাপমাত্রা নিম্নচাপ এই কন্ডিশনে বাস্তব গ্যাসসমূহ নিম্নচাপের আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে, আর সূত্রটা তো বললাম।
সো আদর্শ গ্যাসের কিছু শর্ত যেমন পাবা, এই সংজ্ঞাটা পড়বা, আকর্ষণ বিকর্ষণ নাই বললেই হবে, আয়তন তোমার নগণ্য, তারপর হচ্ছে পিভিজিকল টানাটি মেনে চলবে, আটাও জম্পত্তনের শক্তি এখানে আমাদের টেন্স টু জিরো, তারপর সংকোচনশীলতা গুণাঙ্ক 1 হবে। এটা আমরা সংকোচনশীলতা গুণাঙ্ক কি এগুলো আমরা নেক্সট ক্লাসে নাকি পড়বো, আজকে পড়বো, আচ্ছা দেখি। তাহলে সংকোচনশীলতা গুণাঙ্কের মান কত হবে? 1 হবে। হ্যাঁ, সংকোচনশীলতা গুণাঙ্ক জাস্ট জেনে রাখো, আমরা যাচ্ছি একটু পরে। এরপর হচ্ছে বাস্তব গ্যাস। যেসব গ্যাস বাস্তবে পাওয়া যায় এবং গ্যাস সূত্র সময় মেনে চলে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। হ্যাঁ, এরা তোমার গ্যাস সূত্র সময় মেনে চলবে না। সো যেমন বাস্তব গ্যাস যেগুলো দেখো তুমি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা। আর এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকবে, মানে উল্টা আর কি, এখানে থাকবে না এখানে থাকবে। তারপর এখানে তোমার মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত মোট আয়তনের তুলনায় নগণ্য না, মানে কিছুটা আয়তন থাকবে। ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা মেনে চলে, এই যে এই সমীকরণটা মেনে চলে, পিভিজিক্যাল ট্যান্ট মেনে চলে এটা। আর এটা বলছে সামান্য মডিফাই করবা, পি এর সাথে সামথিং যোগ, বি থেকে সামথিং মাইনাস। হ্যাঁ, এই আর কি, এগুলো পড়বা। আর এখানে সংকোচনশীলতা গুণাঙ্কের ভ্যারিয়েবল আছে, এটা আমরা একটু পরে জানবো, ঠিক আছে? তো আসো আমরা অ্যামাগা বক্রটা জানি একটু। তো আমি আবারও বলছি, উঠা নিচা। হ্যাঁ, উঠা নিচা। উঠা মানে কি? উচ্চ তাপমাত্রা, নিচা মানে কি? নিম্ন চাপ। এই কন্ডিশনে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আমাদের এই গ্রাফটা ম্যাক্সিমাম সিকিউতে থাকবে, 50% সিকিউ আসবে বোধহয় অ্যামাগা বক্র দিয়ে। হ্যাঁ, সো গ্রাফটা বুঝতে হবে তোমাকে। খেয়াল করো, গ্রাফের এক্স অক্ষ আছে, এদিকে আমাদের গ্রাফের ওয়াই অক্ষ আছে। তো গ্রাফের এক্স অক্ষ বরাবর আমাদেরকে চাপ দিছে, বা এটিএম এর চাপটা বলে দিছে। আর ওয়াই অক্ষ বরাবরে আমাদের পিভি এর ভ্যালু দিছে। কেমন? পিভি এর ভ্যালু মানে চাপ এবং ঘন আয়তন গুণ করছে, লিটার এটিএম এ দেওয়া আছে ভ্যালুটা। যাই হোক, তো ভি বা আয়তন যদি তুমি কনস্ট্যান্ট ধরো তাহলে এই ক্ষেত্রে চাপ দেওয়া আছে আলটিমেটলি, তাই না? তো খেয়াল করো, এটা হচ্ছে মূলবিন্দু জিরো, এদিক থেকে যত এদিকে যাবা তা চাপ তত বাড়বে, আর যত বেশি তুমি উপরে যাবা পিভি এর ভ্যালু তত বাড়বে। ওকে, তো তুমি একটা কন্ডিশন পড়েছো, উধা নিচা নিম্নচাপ। হ্যাঁ, নিম্নচাপ কি হয়? নিম্নচাপে বাস্তব গ্যাস ইজ ইকুয়াল টু আদর্শ গ্যাস, মানে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে নিচা, এই কন্ডিশনে নিম্ন চাপে, এক কথায়। ঠিক আছে, ওকে, আমরা এই বিষয়টা বুঝলাম যে নিম্ন চাপ হলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে, নিম্ন চাপ হলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। তো দেখো, এই যে এখানে জিরো আছে, চাপ আমি এদিকে এদিকে যাওয়ার ফলে চাপ আস্তে আস্তে বাড়তেছে। ওকে, আর এদিকে হচ্ছে পিভি এর ভ্যালু। মাঝখানে একটা ডট ডট লাইন দেখতে পাচ্ছ না? এই ডট ডট লাইনটা হচ্ছে মূলত আদর্শ গ্যাসের লেখো। হ্যাঁ, একটা আদর্শ গ্যাস চিন্তা করো, এটা হচ্ছে কিসের লেখো? আদর্শ গ্যাস লেখো বা আইডিয়াল গ্যাস। ওকে, আইডিয়াল গ্যাস। তো আমরা এই এখানে জিরো দেওয়া আছে, আমরা যদি এদিক থেকে এদিকে যাই চাপ বাড়তেছে, তাই না? আর আমরা যদি দেখো, যদি উল্টা দিক থেকে যাই, এদিক থেকে এদিকে যাই, চাপ কমতেছে না প্রতিনিয়ত? এখানে 1000, এখানে 800, এখানে 600, এখানে 400, এখানে 200, এখানে 0। তার মানে আমরা যখন এদিক থেকে এদিকে যাব চাপটা কমবে। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম? এখানে ডট ডট যেটা দেওয়া আছে এটা হচ্ছে আদর্শ গ্যাসের লেখো, আর বাকিগুলো কিসের লেখো? বাকিগুলো হচ্ছে বাস্তব গ্যাসের লেখো। হিলিয়ামের লেখো এটা, কার্বন ডাইঅক্সাইডের লেখো এটা, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কেমন? এগুলো হচ্ছে বাস্তব গ্যাসের লেখো। দেখো, আমরা যে কোনো একটা লেখককে চিন্তা করি, এই যে হিলিয়ামটা চিন্তা করি তো একটু, আমি দেখো এদিক থেকে এদিকে যাবো মানে চাপ কমাবো, তাহলে দিক থেকে এদিকে যাচ্ছে, দিক থেকে এদিকে যাচ্ছে, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এই বিন্দুতে এসে একটা বিষয় খেয়াল করতে পারছো তোমরা? আদর্শ গ্যাসের লেখর সাথে এক হয়ে গেছে হিলিয়ামের লেখটা। আবার আরেকটা বিষয় খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডটা, আমি যাচ্ছি 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 পিছনে যাচ্ছি 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 যাচ্ছি, এই বিন্দুতে মানে যখন আমি চাপ জিরোতে আসলাম, এই আদর্শ গ্যাসটা বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো হয়ে গেছে, মানে লেখো দুইটা একসাথে হয়ে গেছে। মানে যখনই তুমি এদিক থেকে এদিকে যাবা, চাপটা প্রতিনিয়ত কমাবা, তখন দেখবা বাস্তব গ্যাসের লেখাসমূহ আদর্শ গ্যাসের লেখার সাথে ওভারল্যাপ করে গেছে। যেটাই বাস্তব গ্যাস ওটাই আদর্শ গ্যাস, মানে এই বিন্দুতে এসে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসকে পৃথক তুমি করতে পারবা না। এই বিন্দুতে এসে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসকে পৃথক করতে পারবা না, যার মানে হলো যেটাই বাস্তব গ্যাস ওটাই হচ্ছে আদর্শ গ্যাস। তার মানে আমরা পড়েছিলাম নিচা মানে হলো নিম্ন চাপ। এই যে দেখো, আমরা যত এদিক থেকে এদিকে যাচ্ছি চাপ তত কমতেছে, চাপ কমার সাথে সাথে আমাদের বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করা শুরু করছে। এটাই হচ্ছে অ্যামাগা বক্র। আমরা আরো এক্সপ্লানেশনে যাচ্ছি, এতটুকু বুঝছো কিনা আগে বলো। নাহিমা, বুঝে গেছে এতটুকু?
জি সৌরভ? জি বুঝছি। এরপরে হ্যাঁ এতটুকু বুঝে মোটামুটি তুমি কনসেপ্টে ঢুকে যেতে পারবা। সো এই যে এখানে আমাদের হাইড্রোজেন হিলিয়াম এগুলা চাপের দিকে ক্ষেত্রে বেশি মানে চলে এগুলা পড়বা, নাইট্রোজেন হাইড্রোজেন এগুলা পাওয়া যায়, পেশন মাত্রা বেশি, এগুলো আমরা দেখবো। সো এখন আসো আমাদের পেশন মাত্রার বিষয়টা। এই যেখানে পেশন গুণাঙ্ক বা এর ভ্যালুটা দেওয়া আছে। তো পেশন মাত্রা বিষয়টা কেমন, বা এখানে তোমরা একটু খেয়াল করতে পারবা যে কিছু লেখো খেয়াল করো একটু কার্ভ, মানে কত সুন্দর স্ট্রেইট, আবার কিছু লেখা একটু বাঁকা, নাইট্রোজেনটা একটু বাঁকা, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বাঁকা। হ্যাঁ, তার মানে একটা বিষয় খেয়াল করতে পারছো, এই জায়গা থেকে এদিকে এবং এদিকে। তো আমাদের নাইট্রোজেনের ভর কত জানো? নাইট্রোজেন 14 না, 14 দুগুণ 28 গ্রাম। অক্সিজেনের ভর কত? 16 দুগুণ 32। হাইড্রোজেন কত? 2 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড কত? 44 গ্রাম। হিলিয়াম কত? 4 গ্রাম। তো খেয়াল করবা যার ভর যত বেশি সে তত বেশি কার্ব। দেখো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি ভর, সবচেয়ে বেশি সে কার্ব। তারপর হচ্ছে অক্সিজেন 32 গ্রাম, সে আরেকটু বেশি কার্ব, মানে আরেকটু কম আর কি নাইট্রোজেন। তারপর হিলিয়াম কম ভর, সো এটা কার্ব নাই, একদম ডিরেক্ট চলে গেছে তাগের উপরে। আর হাইড্রোজেন একদম কম কার্ব, সো সুতরাং সে সুন্দর মতো আছে স্ট্রেইট। সো এটা হচ্ছে পেশন মাত্রা, মানে যার ভর যত বেশি তার পেশন মাত্রাও এইভাবে পরিবর্তিত হয়। আমরা আরেকটু ভিতরে যাচ্ছি, এটা এখানে গিয়ে নিচে গেলে আরেকটু ভালো বোঝা যাবে। তো পেশন গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক বিষয়টা কি? আমরা একটু আগে পড়ে আসছি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, বিষয়টা হলো কি তোমার আদর্শ গ্যাস সূত্র, তাই না? এখানে তুমি যদি পিভি কে এনআরটি দ্বারা ভাগ করে দাও, তাহলে পিভি ডিভাইডেড বাই এনআরটি ইজ ইকুয়াল টু যেটা পাবা এটাই হচ্ছে পেশন গুণাঙ্ক। এক কথায়, কথা বুঝছো? তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যেটা পাবা এটাই হচ্ছে মূলত কি পেশন গুণাঙ্ক। তার মানে তোমাকে যদি বলা হয় পেশন গুণাঙ্ক কাকে বলে, তুমি বলবা পিভি এবং এনআরটি এর অনুপাতকে, পিভি এবং এনআরটি এর অনুপাতকে পেশন গুণাঙ্ক বলা হয়। পিভি এবং এনআরটি এর অনুপাতকে কি বলা হয়? পেশন গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে? সো আমরা পিভি ইজ ইকুয়াল টু জেড এনআরটি ধরলে এই জেড এর মান হবে পিভি বাই এনআরটি। ঠিক আছে? সো একমূল আদর্শ গ্যাসের বেলা এটার মান হচ্ছে 1। এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এর মান আমাদের পেশন গুণাঙ্কের মান কত? 1। মানে আদর্শ গ্যাসের বেলায় এই জেড এর মান কত? আদর্শ গ্যাসের বেলায় পিভি বাই এনআরটি এর মান কত হবে? অলওয়েজ 1। কথা মনে রাখি, আদর্শ গ্যাসের বেলায় আমাদের এই জেড এর ভ্যালু কত হবে? 1। তো একটা বিষয় অলওয়েজ মনে রাখবা, আদর্শ গ্যাসের বেলায় জেড এর মান কত বললাম? 1 পেশন গুণাঙ্ক। আর যেসব গ্যাস হালকা গ্যাস, এই যে যেমন হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন, যেসব গ্যাস হালকা গ্যাস এদের জেড এর মান 1 এর চাইতে বড়। একদম মুখস্থ, হ্যাঁ পরীক্ষা আসবে। তো যেই সব গ্যাস হালকা গ্যাস, এই যে ভর তুলনামূলক কম, তাদের জেড এর মানটা 1 এর চাইতে তোমার বেশি হবে। আর যেগুলা ভারী গ্যাস এগুলা জেড এর মানটা 1 এর চাইতে ছোট হবে। ওকে, যেমন কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম, অক্সিজেন কত 32 গ্রাম না কত, এগুলা ভারী গ্যাস না। সো এগুলা তোমার জেড এর মানটা এই জন্য ছোট, মানে উল্টা হয় ঘটনা। তাহলে আদর্শ গ্যাসের বেলায় জেড এর মানটা কত? 1। যেগুলো হালকা গ্যাস এগুলা জেড এর মানটা হচ্ছে 1 এর চাইতে বড়। আর যেগুলো ভারী গ্যাস এগুলা জেড এর মানটা 1 এর চাইতে ছোট। তাহলে যদি বলি কোনো ইয়ার গ্যাসের জেড এর মান হচ্ছে 1.7, সেটা হালকা গ্যাস ভারী গ্যাস নাকি আদর্শ গ্যাস বুঝাবা? অবশ্যই এটা হচ্ছে ভারী, তোমার হালকা গ্যাস হবে, যেহেতু 1.7 1 এর চাইতে বড়। ঠিক আছে? আর কোনো জেড এর মান যদি 1 বলি তাহলে এটা বুঝবা যে আদর্শ গ্যাস বোঝাচ্ছে। ঠিক আছে, এই আর কি। সো এই লাইনটা মনে রাখবা। এবার আসে দ্বিতীয় পয়েন্টে। তো জেড এর মান 1 মানে হলো বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাস থেকে তত মানে এটা হচ্ছে আদর্শ গ্যাস, কোনো কথা নাই। জেড এর মান 1 মানে হলো আদর্শ গ্যাস। আর এই হালকা গ্যাস যেগুলো আছে এগুলা আদর্শ গ্যাস অপেক্ষা কম পেশনযোগ্য। আদর্শ গ্যাস এর তুলনায় কি
কম পেষণযোগ্য, ঠিক আছে? যখন জ্যাটের মান ওয়ানের চাইতে বড় হয় তখন বলবা কম পেষণযোগ্য, আর যখন জ্যাটের মান ওয়ানের চাইতে বেশি হয় তখন বলবা বেশি পেষণযোগ্য। মানে পেষণের বিষয়টা মনে রাখবা, তোমার যে গ্যাস যত ভারী তার পেষণও তত বেশি। মানে এখানে ভারী গ্যাসের বেলায় এটা বেশি পেষণযোগ্য, হালকা গ্যাসের বেলায় কম পেষণযোগ্য। আর জ্যাটের মানটা মনে রেখো যে যত বেশি হালকা গ্যাস জ্যাটের মানটা তত বড়, মানে ওয়ানের চাইতে বড়, যত বেশি ভারী গ্যাস জ্যাটের মানটা তত ছোট। ওকে, এটা নিজের মতো করে মুখস্থ রাখতে হবে। এবার আসো গ্রাফের বেলায়, গ্রাফটা আমি আবারও বুঝাই। হ্যাঁ, এটা আরেকটু ভিন্ন গ্রাফ। আমরা এতক্ষণ পড়েছিলাম এ পাশে পি বা বায়ুচাপ পড়েছিলাম, মানে হলো চাপ পড়েছিলাম। এ পাশে আমরা এতক্ষণ পিবি পড়েছিলাম, বাট এখন হচ্ছে পিবি বাই এনআরটি পড়তেছি। হ্যাঁ, পিবি বাই আরটি, ঠিক আছে? আরটি মানে হলো জেড বা পেষণ গুণাঙ্ক দিয়ে যদি এখন বোঝাই। হ্যাঁ, সো আবার আগের মতো, এই যে এই কার্ভটা হচ্ছে কি আদর্শ গ্যাসের তুলনা, আদর্শ গ্যাস। আর যত বেশি এ পাশে যাবা, খেয়াল করো, নিচা উতা নিচা মানে নিম্নচাপে আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। যত বেশি এই পাশে যাবা গ্যাস সময় আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করতেছে। খেয়াল করে এই জায়গায় গিয়ে আদর্শ গ্যাসের সাথে মিলিত হয়ে গেছে। তার মানে যত বেশি চাপ কমাবা নিচা নিম্নচাপ, তত বেশি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে, একসময় গিয়ে আদর্শ গ্যাসের হয়ে যায়। সো খেয়াল করো, এটা যদি আদর্শ গ্যাসের লেখা হয়, এবারও তুমি যদি জ্যাটের মান 1 ধরো, পেষণ গুণাঙ্কের মান যদি 1 ধরো জ্যাটের মান, তো এ পাশে হবে 1.5, 2, 2.5, আর এ পাশে হবে নিম্নগুলা মানে 0.50। তো আমরা কি বললাম, এই যে ধরো এটা হচ্ছে সবচেয়ে ভারী গ্যাস কার্বন ডাইঅক্সাইড, এই লেখাটা। হুম, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখো অনেক বেশি কার্ভ না, এটা অনেক বেশি কার্ভ না, এবং কার্ভ হওয়ার কারণে এটা নিচে নেমে গেছে। এবং নিচে নেমে মানে আমরা বলেছিলাম যত বেশি ভারী গ্যাস সমূহের জ্যাটের মান ওয়ানের সাথে ছোট। দেখো 0.5 হয়েছে, এটা এই যে 0.5। ওকে, আবার দেখো এই যে যত বেশি ভারী গ্যাস মানে যত বেশি এটা উপরের দিকে যাবে তত বেশি বুঝবে যে আস্তে আস্তে হালকা হচ্ছে গ্যাসটা। সো যখনই তুমি এই উপরের দিকের গ্যাসগুলো চিন্তা করবা, লাইক এটা, তাহলে বুঝবা যে এটা জেড এর মান দেখো ওয়ানের চেয়ে বড়। এই যে ওয়ান যদি এদিকে হয়, এদিকে ভ্যালু পজিটিভ ভ্যালু না উপরের দিকে, সো এদিকে হলে এটা হচ্ছে হালকা গ্যাস বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে এই দাগের নিচে যারা ক্রস করছে এই গ্যাসগুলা, এগুলো হচ্ছে সব ভারী গ্যাস। কারণ এই ভারী গ্যাসগুলো জেটের মান খেয়াল করো 0.5 মানে ওয়ানের চাইতে নিচে চলে আসছে। সো আমরা জানি ভারী গ্যাস সমূহে জেটের ভ্যালু ওয়ানের চাইতে কম হয়, আর হালকা গ্যাস সমূহে জেটের ভ্যালু ওয়ানের চাইতে বেশি হয়। ওকে, আর আদর্শ গ্যাসের বেলায় জেটের ভ্যালু 1 হয়। ওকে, তাহলে এই তিনটা লাইন একদম মুখস্থ। এই তিনটা লাইন যে আদর্শ গ্যাসের বেলায় জেটের মান 1, আর তোমার হালকা গ্যাস যেগুলো আছে হাইড্রোজেন, হিলিয়াম আর নাইট্রোজেন, এই গ্যাস বেলায় জেটের মান ওয়ানের চাইতে বড় হয়। মানে হালকা গ্যাস হলে জেটের মান বড় হয় ওয়ানের চাইতে, আর ভারী গ্যাস হলে জেটের মান ছোট হয় ওয়ানের থেকে। ঠিক আছে, এগুলো একটু মনে রেখে, যে তাপমাত্রা বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে তাকে বয়ল তাপমাত্রা বলা হয়। তো বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করার শর্ত, আমি ইতিমধ্যে একটা শর্ত বলে দিয়েছি, উঠা নিচা, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। হ্যাঁ, এই শর্তটা আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করব। উঠা নিচা এই শর্তটা আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করব। ঠিক আছে, এগুলো একটু রিডিং দিও, এগুলো একটু রিডিং দিবা, আমরা শিখিতে গেলে আরো একটু ভালো মতো দেখবো। সেখানে আবারও বলা আছে, খেয়াল করো, এই যেটা হচ্ছে জেড এর মান 1, এটা হচ্ছে আদর্শ গ্যাস। আর খেয়াল করো এই যেটা হচ্ছে CH4 বা মিথেন, মিথেন ভারী গ্যাস, এটা হচ্ছে নিচেরটা কার্বন ডাইঅক্সাইড। সো দেখো যত বেশি ভারী গ্যাস তার কার্বনেসটাও তত বেশি, এবং কার্ব হওয়ার কারণে সে জেড এর মানটা নিচে চলে আসছে, 0.5 এর দিকে চলে আসছে, মানে হলো ওয়ানের চাইতে কমে গেছে। বাট হালকা গ্যাস সমূহ দেখো জেড এর মানটা নিচে আসে না, একদম উপরে আছে, এটা জেড এর মানটা এদিকে জেড এর মান না, সেগুলো উপরে আছে, উপরে বাড়তেছে। আবার এটাও হিলিয়াম হালকা গ্যাস, জেড এর মানটা বেশি। সো এখান থেকে আমরা আইডিয়াটা পাই আর কি। এটাই হচ্ছে মূলত অ্যামাগাভোগার এক্সপ্লানেশন। ওকে, ভ্যান্ডার ওয়ালস সমীকরণ, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির প্রতিকার, কিভাবে আমরা ওই যে আরেকটা যেটা বললাম তোমার একটা সূত্র বানাইলাম না, এই যে সূত্রটা আর কি, এই সূত্রের এখানে আমরা 3টা সংশোধন করব। একটা হচ্ছে তোমার গ্যাসের আয়তন সংশোধন, মানে হচ্ছে বি থেকে তুমি এনভিটা মাইনাস করবা, আর একটা হচ্ছে গ্যাসের চাপ সংশোধন, মানে পি এর সাথে সামথিং কিছু যোগ করবা। এই এক্সপ্লানেশনগুলো আছে, একবার রিডিং দিও, যদি আসে আমরা সিকিউতে সলভ করব। এখানে খুব একটা দেখার প্রয়োজন নেই, বাট একবার রিডিং দিও তুমি। হ্যাঁ, তবে আমরা কি বললাম যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা হচ্ছে আদর্শ গ্যাস সূত্র, এই সূত্রটা বাস্তব গ্যাসের জন্য যাবে না। এই সূত্রটা তুমি যদি আদর্শ গ্যাসের জন্য বাস্তব গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমাকে হালকা সংশোধন করতে হবে। কি সংশোধন করবা? দুইটা সংশোধন, একটা হচ্ছে চাপের সংশোধন, একটা হচ্ছে আয়তনের সংশোধন। চাপের সংশোধন কি করবা? পি এর সাথে এন স্কোয়ার ভি স্কোয়ার যোগ করবা, এই যে চাপ সংশোধন। পি এর সাথে এই যে এন স্কোয়ার ভি স্কোয়ার যোগ করবা, আর তোমার ভি থেকে এনভিটা মাইনাস করবা। ঠিক আছে, বাকি সব কিছু একই। সো এই চাপ সংশোধন ভেক্টর পি অফ এ
তারপর এখানে এগুলো একটু রিডিং দিও। আয়তন সংযোজন ভেক্টর ভি এগুলো রিডিং দিও, অতটা লাগবে না, আসলে আমরা সিকিউতে দেখব। আমাদের মূল আলোচনা হলো অ্যামোগা বক্র এই জায়গা থেকে, ঠিক আছে? সো আমাদের আজকের টপিক এতটুকুই। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শেষ করলাম, অ্যামাগা বক্র। অ্যামাগা বক্র থেকে সিকিউ আসবেই, কোনো রকম মিস হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সো অ্যামাগা বক্র খুব ভালো মতো করে পড়বা, প্রয়োজন হলে ক্লাসটা আবারও করবা। আমরা অধ্যায়ের মোটামুটি 50% কাভার দিলাম। গ্যাস সিলিন্ডার জাতকণ এগুলো মোটামুটি এমসিকিউর জন্য এবং মুখস্থ পড়া, তোমরা চাইলে রিডিং দিতে পারো। আমাদের লাস্ট আরেকটা কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাসিড বেস থিওরি। হ্যাঁ, অ্যাসিড বেস থিওরিটা শেষ করতে পারলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ বলা যাবে, বইয়ের রিডিং আর কি। আরহেনিয়াস অ্যাসিড কারক তথ্য, তার ব্রড স্টেট লাউরি মতবাদ, এই কনসেপ্টগুলো শেষ করতে পারলে আমাদের মোটামুটি এটা শেষ। মাঝখানে আরও অনেক পড়া আছে, এগুলো মোটামুটি একদম মুখস্থ। আমি কালকে বা নেক্সট ক্লাসে জাস্ট এগুলো পড়াইয়া, এরপর দিন আরহেনিয়াস পড়াইয়া তোমাদের অধ্যায়টা ক্লিয়ার করে দিব, এরপরে সিকিউ আর কি। হ্যাঁ, সো আজকে যেটা পড়াইলাম এটা হচ্ছে সিকিউর ওয়ান পোর্শন, ওয়ান টাইপ অফ সিকিউ এখান থেকে আসে। সো খুব ভালো মতো করে পড়বা, ঠিক আছে?